গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে। চিফ প্রসিকিউটর জানান, গুম খুনের ৩ মামলায় অভিযুক্ত ১৫ সামরিক কর্মকর্তা আইসিটি আইন অনুযায়ী আর সামরিক বাহিনীতে কর্মরত নন। তারা চাকরিচ্যুত এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী সিভিল পোশাকে আদালতে হাজির করেছে। সেনাবাহিনী এই প্রক্রিয়ায় সহযোগিতা করে প্রমাণ করেছে দেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। তিনি ২৪-এর ৫ আগস্টের মতো এই ঘটনায়ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে। তারা নির্দোষ এবং সেটি আদালতে প্রমাণ হবে। যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে। সকাল ৭:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে আনা ওই সেনা কর্মকর্তারা বিগত সরকারের আমলে ২টি গুমের মামলা ও ২৪-এর গণ অভ্যুত্থানের সময়কার রামপুরা গণহত্যা মামলার আসামি। সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা উপলক্ষে ঢাকার কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। বাংলাদেশ জেল লেখা সবুজ একটি বিশেষ বাসে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনালে হাজিরের পরই তাদের নামানো হয় গাড়ি থেকে। ওই সেনা কর্মকর্তাদের সবাই ছিলেন সাদা পোশাকে। গত ৮ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন এবং পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শককে। এর ২ দিন পর গত ১১ অক্টোবর সেনাবাহিনী একটি ব্রিফিং করে জানায়, সেনাবাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের পর তাদের আইনজীবীরা জামিনসহ মোট ৩টি আবেদন করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আবেদনে বিচার চলাকালে সেনানিবাসের ভিতর যে সাবজেল গঠন করা হয়েছে সেখানে রাখারও আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জাহেদ ইকবাল জানান, আসামি পক্ষের আইনজীবীদের বিপরীতে প্রসিকিউশন ওই সেনা কর্মকর্তাদের সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের আবেদনও করতে পারে। এর আগে মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য করা হয়। বুধবার ভোরে সেনানিবাস থেকে কর্মকর্তাদের আদালতে নিয়ে আসা হয়। সেনা কর্মকর্তাদের হাজির উপলক্ষে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা যায় ভোর থেকেই। অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে একেবারেই আলাদা। সবুজ একটি প্রিজন বাস ট্রাইব্যুনালে প্রবেশ করে সকাল ঠিক ৭:15টার দিকে। এরপর একে একে গাড়ি থেকে নামানো হয় সেনা কর্মকর্তাদের। তাদের সবাই ছিলেন সাদা পোশাকে, কারো কারো মুখে ছিল মাস্ক। এদিন শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, কাউরান বাজার, বাংলা মোটর, পল্টন, কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে। ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় সবাইকে বিশেষ চেকিং পার হয়ে ঢুকতে হয়েছে। বিশেষ প্রিজন বাস বানানো হয়েছে। সবুজ সেই বাসে লেখা ছিল বাংলাদেশ জেল প্রিজন ভ্যান। আওয়ামী লীগ সরকারের সময় তারা গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আসামি ১৭ জন, আরেকটি মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে। রামপুরার ২৪-এর জুলাইয়ে ১৮-১৯ তারিখে গণহত্যা চালিয়ে ২৮ জনকে হত্যার ঘটনায় ৪ জন আসামি করা হয়। এর মধ্যে বিজিবিতে কর্মরত ২ জন সামরিক কর্মকর্তার একজন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় পলাতক রয়েছেন ২ পুলিশ কর্মকর্তা। গুম নির্যাতনের ঘটনায় করা ২টি মামলায় একটিতে আসামি ১৭ জন। তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইশুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম।
আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের একটি মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাসার সিদ্দিক সেনা হেফাজতে ছিলেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক ৫ জন মহাপরিচালক। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। ডিজিএফআই এর সাবেক এই ৫ মহাপরিচালক পলাতক রয়েছেন। আর একজন হলেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ। বুধবার আদালতে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জামিন আবেদনের পাশাপাশি সাব জেলে রাখারও আবেদন করা হয়। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী সারোয়ার হোসেন বলেন, তারা কখনো গ্রেপ্তার ছিল না, তারা সেনাবাহিনীতে অ্যাটাচড ছিল, তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে, তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা অপরাধ করেনি। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে, তবে তারা কোন কারাগারে থাকবে সেটি ঠিক করবে সরকার। গত কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছিল যে সেনা কর্মকর্তাদের আনা হবে কিনা। সকাল থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। আরেকটি আবেদন, এই মামলায় গ্রেপ্তার হওয়ার বাইরে যারা পলাতক রয়েছে, বিশেষ করে শেখ হাসিনা ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অন্য যারা পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম কোনো গুমের মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কোন কারাগারে যাবে? আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে, সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থায় সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে। অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি? সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। বাকি বিষয়গুলো কারাগারের বিষয় আছে। কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অব দি কারা কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। এইটা দেখেন আইনের মধ্যে যেটা আছে, আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। থ্যাংক ইউ।